যে একটা ওয়াজ মাহফিল, যে হুজুর এমন চোখ বন্ধ করে ওয়াজ করতেছে, সব আস্তে আস্তে সব দর্শক চলে গেছে, একজন খালি বসে রয়েছে। তো হুজুর বলতেছে সব গেছে, এইটি আমি একটা খাঁটি ভক্ত পাইছি যে এত কিছু সব চলে গেছে, সে বসে রয়েছে, তোমার অনেক ধন্যবাদ। কয় না হুজুর, আমি বসে রয়েছি, আপনি যে শতরঞ্জিটা বয়ে রয়েছেন এইটা আমার, এটা নিয়ে গেলে আমি যাব। তা আজকের অবস্থাটা এমন যে আসলে সন্ধ্যায় প্রোগ্রাম হওয়ার কথা ছিল। আপনারা জানেন যে আজকের এটাও সত্যি যে আজকে এবারে বিজয় দিবস, মনে যে ঢাকা শহর নতুন করে জেগে উঠছে, নতুন করে যে আজকে ঢাকা শহরে এত জ্যাম, ট্রাফিক জ্যাম। আমি সন্ধ্যার সময় ঠিকই বসেছিলাম, কিন্তু আসার মতো সুবোধক ছিল না। এরপরে আমার আর 2-3টা প্রোগ্রাম ছিল, একটা টক শো ছিল, এই জন্য দেরি হয়ে গেল। তো সেটার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাই। বিশেষ করে মা বোন এখানে যারা আছেন, ছোট ছোট বাচ্চা যারা আছেন, রাত অনেক হয়েছে, আপনাদের সবাইকে যাইতে হবে। তবে আজকের দিনটা একটু আনন্দ করার দিন। ইতিমধ্যে 16ই ডিসেম্বর তো চলে আসছে, তাই না? রাত 12টার পরে 16ই ডিসেম্বর হয়ে গেছে। তা আমি আজকের এই দিনে স্মরণ করি যে সমস্ত মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে, প্রাণের বিনিময়ে আমরা এই দেশ অর্জন করেছি। আমি স্মরণ করি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে, যার মুক্তিযুদ্ধের ঘোষণার মধ্য দিয়ে এই দেশের একটি সশস্ত্র যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধে আমরা অংশগ্রহণ করেছিলাম, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে। আজকের এই লালবাগ এলাকা, এটা একটা পুরনো ঢাকার ঐতিহাসিক ঐতিহ্যবাহী একটা এলাকা। এই এলাকায় এই ধরনের উন্নয়ন কর্মকাণ্ডের সাথে আমাদের মোশাররফ হোসেন খোকন দীর্ঘদিন জড়িত। আজকের এই মাঠটাও তার বাবার নামেই, যেটা আমরা সবাই জানি। তো এর জন্যই আজকে তার সুযোগ্য সন্তান রবিন এই ধরনের একটি খেলার আয়োজন করেছে, সেটার জন্য অবশ্যই সে ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমরা সবাই করতালির মাধ্যমে ধন্যবাদ দিই। এবং এই ধরনের একটি অনুষ্ঠান আয়োজন করছে, যেটা আমি এসেই বুঝলাম যে তার বউ আমার আরেক কমিশনার শর্মিলার মেয়ে, এবং তার বাবা ছিল আমার সবচেয়ে বড় ভক্ত। তার বাবাও কমিশনার ছিল, খালেদ ইমাম মগবাজার এলাকার, খুবই ভক্ত ছিল আমার। আজকে তার মেয়ে এখানে আজকে এই অনুষ্ঠানটা অর্গানাইজ করছে। এবং স্বাভাবিকভাবে এখানে আবার আমাদের আরেক বোন আছে, আমাদের মহিলা দলের নেত্রী, আবার তার নাম না বললে হয়তো সেটা রাগও করতে পারে। তাই যাই হোক, আজকে এখানে যারা আছেন আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমি বক্তব্য দিয়ে আপনাদের যতটুকু সময় আছে সময়টা আমি নষ্ট করতে চাই না। তবে একটা কথাই বলবো যে খেলাধুলা দরকার। আজকে যুবকদের জন্য, তরুণদের জন্য আমরা এক সময় খেলাধুলা করেছি, এই খেলাধুলার সাথে জড়িত ছিলাম। ফুটবল বলেন, ক্রিকেট বলেন, হকি বলেন, অ্যাথলেটিক ফেডারেশনের, আমি বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলাম। ফুটবল ফেডারেশনের আমি অনেক কিছু দায়িত্বে ছিলাম। তো খেলাধুলা দরকার। যুবকদেরকে যদি ভালো রাখতে হয়, তরুণ ছেলে মেয়েদেরকে যদি ভালো রাখতে হয়, খেলার কোনো বিকল্প নাই। আজকে খেলাধুলা কমে গেছে বলে আজকে যুবকরা, তরুণরা কিন্তু আজকে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। এটাকে ঠেকার জন্য এটাকে দরকার। এই লালবাগে এখানে আপনারা জানেন যে আমাদের রহমতগঞ্জ যে ক্লাব আছে, সেই ক্লাবে ফুটবল, এখানে মুসলিম ইনস্টিটিউট একটা ফুটবলের এখানে ক্লাব ছিল, এখানে লালবাগ স্পোর্টিং ক্লাব নামে একটি ক্লাব ছিল। কিন্তু এখন কিন্তু খেলাধুলার যেভাবে হওয়া উচিত ছিল সেভাবে এখন হয় না। আগে প্রতিটা এলাকায় অলিতে গলিতে ছোট ছোট ছেলে মেয়েরা নিজেরা খেলাধুলা করতো, যতটুকু জায়গা পাইতো সেখানেই খেলাধুলা করত। এই ঢাকা শহরে এই রহমতগঞ্জ ক্লাব থেকে অনেক বাংলাদেশের নাম করা খেলোয়াড় জন্ম হয়েছে। আমি একসময় 2nd ডিভিশন, 3rd ডিভিশন এবং পায়োনিয়ার লিগের একসময় প্রেসিডেন্ট ছিলাম, আমি সভাপতি ছিলাম। আমি এই সমস্ত খেলাধুলা পরিচয় দেখেছি আমি, যে আজকে এই ওল্ড টাউনেও অনেক খেলোয়াড় নিজেরা বের হয়ে আসতো। এখন কিন্তু কোনো খেলোয়াড় নাই। কোথায় ফুটবল হয়? ঢাকা স্টেডিয়ামে আগে ফুটবল খেলা দেখার জন্য মোহামেডান আবাহনী খেলার মাঠ জায়গা দেওয়া যাইতো না, এমন অবস্থা হইতো। যদি মোহামেডান হারতো মারামারি লাগতো, আবাহনী হারলে মারামারি লাগতো।
এইরকম একটা দর্শকদের অবস্থা ছিল, কিন্তু আজকে কিন্তু সেই অবস্থাটা নাই। সব আজকে এমন অবস্থা চলে গেছে। তাই বহুদিন পরে এবারের বিজয় দিবসটা মনে হলো যে আজকে বাংলাদেশের মানুষ উদযাপন করছে, কারণ দীর্ঘদিন পরে একটু মুক্তির শ্বাস নিতে পারছে। আগে তো সব কিছু দলীয়করণ হয়ে গেছিল, মনে করি এই দেশের জন্য যুদ্ধ করছি, কিন্তু মনে হলো যে আওয়ামী লীগ ছাড়া বোধহয় মুক্তিযোদ্ধা নাই, আওয়ামী লীগ ছাড়া বোধহয় মানে শহীদ কেউ হয় নাই, এমন একটা অবস্থা ছিল। এই দলীয়করণ করার কারণে আজকে দেশের যে অবস্থা, আজকে দেখেন শুধু আওয়ামী লীগের ক্ষতি হয় নাই, শুধু আওয়ামী লীগের ক্ষতি হয় নাই, আজকে দেশের ক্ষতি হয়েছে, আজকে দেশের ক্ষতি হয়েছে। আজকে গণতন্ত্র নাই, আজকে ভোটের অধিকার ছিল না। আজকে আওয়ামী লীগ এইভাবে বিতাড়িত হোক এটা তো আমরা চাই নাই, কিন্তু তারা নিজেরাই এই পরিণতিটা ডাইকে আনছে। আজকে যদি ভোটের মাধ্যমে তাদের পরাজয় ঘটতো তাহলে কি আজকে তাদেরকে পালাইতে হইতো না। আমরা তো সেই ভোটটাই চাইছিলাম, কিন্তু তারা ভোটটা দেয় নাই। দীর্ঘ 15 বছর এই মোশাররফ হোসেন খোকনকে কয়বার জেলে নিয়ে গেছে, কয়বার, যে তার অপরাধটা কি? সে একজন ভালো ব্যবসায়ী, সে সরকারকে অনেক টাকা ট্যাক্স দেয়, কিন্তু কি করে? সে বিএনপি করে। তো বিএনপি করাটা কি অপরাধ তো না। আজকে আওয়ামী লীগের লোকজন ভাইগা গেছেন কেন? আমরা তো মনে করি না কোনো রাজনৈতিক দল করা অপরাধ, কিন্তু আপনারা এমন কাজ করছেন যে কাজের জন্য আজকে শুধু শেখ হাসিনা ভাগে নাই, ওই বাইতুল মোকাররমের খতিব পর্যন্ত ভাইগা গেছে। কেন? তার মানে অপরাধ বোধ এমন একটা কাজে ওই অবস্থাটা ফিরে আনা উচিত না। এমন একটা অবস্থা হচ্ছে একজনের মুখ আরেকজন আমরা দেখতাম না, একজনের বিয়েতে আরেকজনের যাওয়া আমরা তো অবস্থা ছিল না। এই যে দেশটা ভাগাভাগি, এই ভাগাভাগি কইরা কখনো উন্নয়ন হয় না, সামনের দিকে যাওয়া যায় না। এত টাকা এত পয়সা করে কি হলো বলেন? কি লাভ হলো? সম্মানটা কোথায় গেল? কোথাও তো নাই সম্মান। তো কাজে এই টাকা পয়সা দিয়ে কি হবে? মান সম্মানটা হলো সবচেয়ে বড় কথা, কিন্তু সেটা ধরে রাখার জন্য আমরা রাজনীতি করছি, ছোট হাফ প্যান্ট পরা অবস্থা থেকে রাজনীতি করছি, এই দেশের জন্য যুদ্ধ করছি, যুদ্ধ পরবর্তী পর্যায়ে বহু আন্দোলন করছি, জেলে গেছি, বহু কিছু গেছি, কিন্তু আজকে শুধুমাত্র রাজনীতি করার কারণে যদি আমার ধন সম্পদ বাড়াইতে হয়, আজকে মোশাররফ হোসেন খোকন তো দখল করে কিছু করে নাই, তার পারিবারিক আছে, আবার নিজে ব্যবসা করছে, আজকে তার সন্তান ব্যবসা করে। কাজে এটা করতে তো অসুবিধা নাই, কিন্তু যখনই জবরদখলের প্রশ্ন আসে, জোর করে নেওয়ার প্রশ্ন আসে, তখনই কিন্তু মানুষ সেগুলো পছন্দ করে না। এগুলো থেকে শিক্ষা নেওয়া উচিত। এখনও দেখেন আওয়ামী লীগ শিক্ষা নেয় নাই। ৭২ থেকে ৭৫ তারা এই অপরাধ করছিল বলে কিন্তু দীর্ঘদিন এই দেশের মানুষের মুখে তাদের নাম ছিল না। আবার যখন ক্ষমতায় আসলো আবার ভুলে গেল সেই ৭২ থেকে ৭৫-এর সে অবস্থা। ৭২ থেকে ৭৫ এই দেশের মানুষকে খাইতে দিতে পারে নাই, দুর্ভিক্ষ হয়েছে, মানুষ না খেয়ে মারা গেছে, একজন বমি করছে আরেকজন সেই বমি খাইছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছিল, রিলিফ চুরি হয়ে যেত, আজকে সেই অবস্থা ছিল। আবার এইবারও সরকারে আসার পরে এই একই অবস্থা হয়েছে। তারা কিন্তু চিন্তা করে নাই, তারা মনে করছে 40 সাল 52 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, কিন্তু উপরের মালিক তো আল্লাহ আছে, ক্ষমতার মালিক আল্লাহ জানে কে কতদিন কোন ক্ষমতায় থাকবে, কার কতটুকু থাকবে। আমি এখানে আসছি, একটা মুহূর্তের জন্য ভরসা নাই, যে কোনো মুহূর্তে আমি চলে যেতে পারি, আল্লাহ নিয়ে যেতে পারে। তো কাজে সে আল্লাহর উপরে বিশ্বাসটা আমাকে রাখতে হবে, কিন্তু ক্ষমতার দম্ভে সেই বিশ্বাসটাও নষ্ট হয়ে গেছিল। কাজে সেটা করা উচিত না, আমাদের সবাইকে চলে যেতে হবে একদিন। এই টাকা পয়সা ধন সম্পদ কিছুই আমরা নিয়ে যেতে পারবো না, কিন্তু আমার ইমানটা যদি ঠিক থাকে, আমার আকীদা যদি ঠিক থাকে, আমি যদি ধর্মকর্ম করতে পারি, আমি যদি মানুষের মঙ্গল করতে পারি, ভালো কাজ করে যেতে পারি, তাহলে মানুষ কিন্তু বলবে যে না সে ভালো ছিল। এবং সেটাই কিন্তু পরকালে আল্লাহ কিন্তু সেটা শুনবে যে না, মানুষ যত সাক্ষী দিয়েছে এই লোকটা ভালো ছিল। তো সেই কারণেই টাকা পয়সা ধন সম্পদ কিছুই সাথে যাবে না। ওই যে মানুষের যদি বলে এই লোকটা ভালো ছিল, তার জন্য যদি দোয়া করে, সেটাই কিন্তু পরকালে যাবে। তাই আজকের আমি বলবো আমাদের সবাই, আমরা যারা রাজনীতি করি, আমরা যারা সমাজের উন্নয়ন করতে চাই, আমাদের সবাইকে এই জিনিসটা চিন্তা করতে হবে। জিনিসটা এমপি মন্ত্রী অনেক কিছু হওয়া যায়,
কিন্তু হয়ে গেলে একসময় চলে যেতে হবে, কিন্তু মানুষের মঙ্গল করে গেলে মানুষ কিন্তু সেটা দীর্ঘদিন মনে রাখে। এক জিয়াউর রহমানকে মানুষ এখনও মনে রাখছে, খারাপ কাজের জন্য না, ভালো কাজের জন্য, ভালো কাজের জন্য। তো সেই কারণে আওয়ামী লীগকে ৭২ থেকে ৭৫ অত্যাচারের কারণে আওয়ামী লীগের দিকে মানুষ ফিরা তাকায় নাই, কিন্তু আওয়ামী লীগ আবার আইসা ভুল করলো। যদি ভুল না করতো আজকে তো এই অবস্থাটা হইতো না। তো কাজে তাদের পরিণতির জন্য তারা দায়ী। আজকে শুধু তারা নিজেরা দেশের ক্ষতি করে গেছে। আজকে আওয়ামী লীগ সবাই তো অত্যাচার করে নাই, সবাই তো খারাপ মানুষ ছিল না, কিন্তু আজকে সবাই সরে যেতে হয়েছে শুধুমাত্র তাদের সেই এক অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের কারণে আজকে এই অবস্থাটা হয়েছে। তো কাজে সেই অবস্থায় আমাদেরকেও শিক্ষা নিতে হবে। আমরা যারা রাজনীতি করি, আমরা যারা বিএনপি করি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, আজকে শ্রমিক দল, আমরা যারা করি আমাদেরকেও মনে রাখতে হবে মানুষের মন জয় করেই কিন্তু রাজনীতি করতে হবে। মানুষের মনে কষ্ট দিয়ে জোর করে মানুষের মন জয় করা যায় না, টাকা দিয়েও মানুষের মন জয় করা যায় না। টাকা ছাড়া বহু মানুষ আছে যাকে মানুষ ভালো বলে, কিন্তু টাকা থাকলেই কিন্তু ভালো বলে না। তো সেই কারণে মানুষের মন জয় করতে হবে। আগামীতে নির্বাচন, আমরা নির্বাচন চাচ্ছি। আজকে অনেকে দেখেন কিছু কিছু উপদেষ্টা আছে এমন একটা ভাব দেখায় মনে যে না জানি কোত্থেকে আইছে, এমন একটা ভাব বলে। আবার ভাই নির্বাচনের জন্যই তো তোমাদের দায়িত্ব দেওয়া হয়েছে, তোমাদের তো অন্য কোনো দায়িত্ব না। একটা গ্রহণযোগ্য একটা নির্বাচন এটাই তো করতে হবে, এটাই তো তোমাদের দায়িত্ব। মনে হয় তারাও মনে হয় হাসিনার মতো প্ল্যান করছে ৪০-৫০ সাল পর্যন্ত হয় কিনা। ওইটাই ভুল। ওই ভুল যদি করেন তাহলে কিন্তু আবার মানুষের মনের মধ্যে অন্যরকম প্রশ্ন আসবে। কাজেই সেটা আপনাদের দায়িত্ব না। আপনাদের দায়িত্ব হলো যতটুকু আপনারা যদি সংস্কার করতে চান, কেউ মানা করে নাই, করেন সংস্কার। কি করবেন? আরে জিয়াউর রহমানের চেয়ে বেশি সংস্কার করতে পারবেন না। জিয়াউর রহমান যে সংস্কার করছে ওইদিকে তাকায় দেখেন। জিয়াউর রহমান কৃষিতে বলেন, শিল্পে বলেন, ব্যবসায় বলেন, জিয়াউর রহমানের আগে এই যে দেশের মানুষ একটা বোঝা ছিল। বোঝা মনে করতে পারে একটা ফ্যামিলিতে 2 জনের সন্তান বেশি নেওয়া যাবে না, তাহলে একটা বোঝা হয়ে যাবে, ফ্যামিলি চলবে না। কিন্তু জিয়াউর রহমান এটা বোঝাটা বানায়, এই বোঝাটার একটা সম্পদ বানাইছে। এই দেশের মানুষ বিদেশে তিনি পাঠাইছেন। পাঠানোর পরে আজকে বাংলাদেশ 2টা সেক্টরের উপরে এখনও বাংলাদেশে বাইচা আছে। একটা হলো যে জনগণ বিদেশে যায় টাকা পাঠায়, আরেকটা হলো গার্মেন্টস থেকে টাকা আসে। এই 2টাই কিন্তু জিয়াউর রহমান দিয়ে গেছে। এইরকম পারলে কিছু সংস্কার করেন না। জিয়াউর রহমান খাল কাটছে, জিয়াউর রহমান মৎস্য চাষের দিকে উৎপাদন বাড়াইছে, জিয়াউর রহমান মিল ফ্যাক্টরি যেগুলো বন্ধ হয়ে গেছিল 1 শিফটের জায়গায় 3 শিফট করছে। পারলে সেগুলো করে দেখান না। অলরেডি তো 4 মাস চলে গেছে। তো কাজেই সংস্কার বললেই হয় না। আমাদের নেতা তারেক রহমান অলরেডি বলছে, যে কথাগুলো বলছে ওগুলো মানেন, ওইটাই বড় সংস্কার। যে 2 বারের বেশি পর কেউ প্রধানমন্ত্রী হইতে পারবে না। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সাথে ক্ষমতার ভারসাম্য রাখতে হবে, এবং যে কোনো জাতীয় নির্বাচন দলীয় সরকার অধীনে হবে না, কেয়ারটেকার সরকার অধীনে হবে। এগুলো হলো সংস্কার। তাহলে আর কেউ স্বৈরাচার হইতে পারবে না, ক্ষমতার দম্ভ হইতে পারবে না। এইটাই হলো। কাজেই এখন এই দেশটাতে আমরা শান্তি চাই। ওই যে প্রতিবেশী ভারত যারা আমাদের এই দেশটাকে একটা বাজার বানাইছিল, আমার এদের সব লুটপাট করে একসময় ব্রিটিশরা নিয়ে যেত, এর পরবর্তী পর্যায়ে পাকিস্তান হওয়ার পরে সব পশ্চিম পাকিস্তানে নিয়ে যেত। এরপরে স্বাধীনতার পরে তাদেরও এই ভারতের তাকাই আসছিল এই 18 কোটি মানুষের বাণিজ্য আমি করতে চাই। এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা তারা বাণিজ্যের নামে লুটপাট করে নিয়ে গেছে। কেন আমার দেশের বাণিজ্য আমি করতে পারি না? আজকে এই যে রবিনের মতো আজকে নতুন এরা ব্যবসায়ী, আজকে যে তরুণ ব্যবসায়ী এরা ব্যবসা করবে, এরা আজকে দেশের সব কিছু মানুষের জন্য ইন্ডাস্ট্রি করবে। আজকে 17 কোটি 18 কোটি মানুষের আজকে যে সমস্ত কাপড় যদি আমরা খালি চিন্তা করি, এটা একটা বিশাল ইন্ডাস্ট্রি। খাওয়া এইটা একটা বিশাল ইন্ডাস্ট্রি। আজকে বিদ্যুৎ, সব কিছু ইন্ডাস্ট্রি। এগুলো যে আমাদের দেশ আমরা যদি চালাইতে পারি, আরে বাংলাদেশ এমন একটা জায়গায় যাবে যে বাংলাদেশের সম্পদ খায়াও শেষ করা যাবে না। কিন্তু শুধুমাত্র চুরির কারণে, দুর্নীতির কারণে, লুটেরার কারণে আজকে আমরা কিন্তু গরিব হয়ে আছি। কাজে সেটার জন্য আমরা যারা রাজনীতি করি, হ্যাঁ আমাদেরও দোষ আছে, কিন্তু রাজনীতির বাইরেও যারা আছেন ওই যে সচিবালয়ে বৈশা ফাইল নাড়াচাড়া করেন,
তারাও দোষ আছে, সাংবাদিকদেরও দোষ, সবাইর আছে। কাজে আসেন আমরা সবাই ভালো হয়ে যাই, দেশটাকে ভালো করার চেষ্টা করি। খালি রাজনীতিবিদদের দোষ দিলে হবে না, যার যার যেখানে আছে, যে ঘুষ খান, যে দুর্নীতি করেন, আজকে ব্যবসায়ীরা কি ঘুষ খাইতেছে না? ব্যবসায়ীরা দুর্নীতি করতেছে না? আজকে সাংবাদিকরা করতেছে না? প্রত্যেকটা সেক্টরে যে যেখানে পারতেছেন সেটাই করতেছেন। আসেন না সবাই একটু ভালো হয়ে যাই, সবাই ভালো হয়ে গেলে দেশটা ভালো হয়ে যাবে। কাজে সেটা করার জন্য যে সংস্কার দরকার সেই সংস্কার আমি করি। দেখেন এত কিছু করার পরে কিন্তু অনেক কথা কয়ে ফেলাইলাম, সময় নিয়ে নিছি, আমি আর সময় নিতে চাই না। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা আপনাদের এই সমস্ত কাজ করার জন্য অবশ্যই মোশাররফ হোসেন খোকন সব সময় খরচ করে, এখন তার সন্তানও করবে। এবং এই ধরনের টুর্নামেন্ট একটা দুইটা না, বিভিন্ন জায়গায় করবা। তোমার আজকে আর এই টাকা পয়সা কই নিয়ে যাবা মিয়া? দাদার আছে, বাবার আছে, তাই না? এগুলো খরচ করতে হবে, করে যুবকদেরকে ভালো কাজে উৎসাহিত করতে হবে। যেমনি আজকে তুমি একটা এখানে খেলাধুলার অনুষ্ঠান করছো, আগামীতে এখানে একটা ওয়াজ করবা, ধর্মের কথা আসবে এখানে, মানুষ যাতে ভালো মতো চলতে পারে, মানুষ সেই কথাগুলো বলতে হবে, এইগুলো করবা। কাজে সেগুলোর জন্য পরকালে আল্লাহর থেকে সব পাবা। এই টাকা পয়সা বাবারও আছে, দাদারও আছে, কবরে লয়ে যাবা? যাব না তো। তাই সেইগুলো মানুষের কল্যাণে খরচ করতে হবে। তোমার দাদার নামে যে আজকে মাঠটা আছে, এটা একটা বিশাল বড় না? দাদা কবে চলে গেছে, কিন্তু এটা তো আছে। এবং এটার জন্যই কিন্তু তোমার দাদা মানুষের কাছে বা ভালোবাসা পাবে, সম্মান পাবে। সেরকম একটা স্কুল যদি করো, সেরকম একটা রাস্তা যদি করো, এই খেলোয়াড় যুবকদেরকে জন্য যদি ভালো একটা ইনস্টিটিউট করে দাও, খেলাধুলার ব্যবস্থা করে দাও, এটাও কিন্তু অনেক বড়। তো কাজে এই সমস্ত আজকে যুবকদের, তরুণদের আজকে এই সমস্ত কাজে আগায় আসতে হবে। তাহলে কিন্তু যুবকরা, তরুণরা নষ্ট হবে না, এলাকাটা ভালো থাকবে, পরিবেশটা ভালো থাকবে। পরিবেশ ভালো থাকলেই আমরা সবাই ভালো থাকবো। তা আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। রবিনকে আবার আমি ধন্যবাদ দিই যে এই ধরনের একটি অনুষ্ঠান আয়োজন করেছে। এবং আপনারা যারা এখনও দাঁড়ায় আছেন, যদিও গান শোনার জন্য আসেন, তারপরে ধন্যবাদ দিই যে আমার কথাগুলো আপনারা শুনছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। মোশাররফ হোসেন খোকনকেও ধন্যবাদ। এবং আমার অত্যন্ত প্রিয় মানে মেয়েই বলবো আমি, যে আমার মেয়ে, আজকে তাকেও আমি ধন্যবাদ জানাই যে আজকের এই ধরনের একটা অর্গানাইজ করছে। তরুণ ব্যবসায়ীদের দেখতেছে এখানে, তাই না? তোমাদের উপরে ভবিষ্যৎ এই দেশের। তো কাজে এই ধরনের আরও ব্যবসায়ী গড়ে উঠবে যারা এই দেশটাকে পরিচালনা করবে, দেশের অর্থনীতিটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। এবং যারা আজকের এই প্রাইজগুলো যারা পাবে পরিশেষে, তাদেরকেও আমি কংগ্রেচুলেশন দিচ্ছি। তারা ভবিষ্যতে আরও ভালো করবে সেই দোয়া করি। আপনাদের ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।